যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল সেটার মধ্যে সবচেয়ে অন্যতম যেটা ছিল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমরা কোনো একটা সার্চ ইঞ্জিনে যাচ্ছি, কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে কোনো কিছু দিয়ে সার্চ করছি, একটা রেজাল্ট আসছে আমাদের সামনে, তাই না? একটা রেজাল্ট আসছে আমাদের সামনে। এটা মূলত কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। বাট এই বিষয়টা আলোচনায় আসার আগে একটা বিষয় বলে নেই যে এই যে সার্চিং রেজাল্টটা, সেই রেজাল্টটা তিনটা বিষয়ের উপরে নির্ভর করে। এক নম্বর হচ্ছে সাইট ট্রাফিক, দুই নম্বর হচ্ছে সার্চিং স্কোর মানে ওই সাইটের এসইও স্কোর, আর তিন নম্বর হচ্ছে ব্যাকলিংস বা তার সাপোর্ট। তিনটা বিষয়, ট্রাফিক, এসইও স্কোর এবং ব্যাকলিংস, যেটা বিশেষ করে মানে দুইটা হচ্ছে অন পেজের ফ্যাক্টর আর একটা হচ্ছে অফ পেজের ফ্যাক্টর, ঠিক আছে? অন পেজের দুইটা আর অফ পেজের একটা। তার মানে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে দুই ভাগে ভাগ করতে পারি, অন পেজ ফ্যাক্টর অ্যান্ড অফ পেজ ফ্যাক্টরস। সো অন পেজ ফ্যাক্টরে যে বিষয়গুলো আছে, সাইট ট্রাফিক কীভাবে বাড়ানো যায় সেটা, আর এসি স্কোর কীভাবে বাড়ানো যায় ঠিক সেটা। আর অফ পেজ ফ্যাক্টর হচ্ছে আমি কীভাবে সাইটে লিঙ্ক তৈরি করতে পারি বা আমার সাইটের লিঙ্কগুলো ভিন্ন সাইটে কীভাবে দিয়ে আসতে পারি। তো সাইটের ট্রাফিকটা নির্ভর করছে কার উপরে? সাইটের ট্রাফিকটা মূলত নির্ভর করে যে কতগুলো ভিজিটর আসলো তার উপরে, আমার সাইটে কতজন ভিজিটর এসেছে এবং এই পেজটা কতবার ভিজিট হয়েছে তার উপর বেস করে সাইট ট্রাফিকটা নির্ভর করে। তো মূলত এই যে লিস্টিংটা নির্ভর করছে কার উপরে? তিনটা মূল ইস্যুর উপরে, সাইট ট্রাফিক, এসইও স্কোর আর ব্যাকলিংস। সো আমাদের যে লিস্টে এসেছে, আমি যদি বলি আইটি ট্রেনিং বাংলাদেশ, একটা জিনিস খেয়াল করে দেখেন যে সার্চ রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন কিওয়ার্ড চেঞ্জ হচ্ছে সার্চ রেজাল্টও চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে? তো যেটা বলছিলাম, দেখেন কিওয়ার্ড টু কিওয়ার্ড কিন্তু রেজাল্ট ভ্যারি করছে। তো তার মানে আমি যখন সার্চ টেকনিকের উপরে যাব, তিনটা জিনিস যে আমি যখন আইটি ট্রেনিং বাংলাদেশ দিয়ে সার্চ দিয়েছি, আইটি ট্রেনিং বাংলাদেশের ওই কিওয়ার্ডের উপর বেস করে ওই সাইটটা ট্রাফিক কত, তারপরে ওই পুরো সাইটটার এসইও স্কোর কত, এটা কিন্তু কোনো কিওয়ার্ডের উপর নির্ভরশীল নয়। সাইট ট্রাফিকটাও কোনো কিওয়ার্ডের উপরে নির্ভরশীল নয়, আবার সাইটের যে ব্যাকলিংক সেটাও কোনো স্পেসিফিক কিওয়ার্ডের উপরে নির্ভরশীল নয়। বাট সার্চ কিওয়ার্ডের উপর বেস করে টোটাল রেজাল্টটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। যে আমি যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি, যে রেজাল্টগুলো মানে যে রেজাল্টটা লিস্ট আকারে আসবে, একটা জিনিস খেয়াল করেন যে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 73 কোটি 70 লাখ, তাই না? রেজাল্ট এখানে আছে। বাট কোন কিওয়ার্ডের উপর বেস করে? আইটি ট্রেনিং বাংলাদেশ কিওয়ার্ডের উপর বেস করে। লিস্টটা কিভাবে এসেছে? এই কিওয়ার্ডের উপর বেস করে এই সাইটটার ট্রাফিক কত, এই সাইটটাতে ভিজিটর কত গিয়েছে এবং এই সাইটটার ব্যাকলিংস কিভাবে আছে, সব মিলিয়ে একটা রেজাল্ট সে লিস্ট আকারে আমাদের দিচ্ছে। বুঝা যাচ্ছে? সো ট্রাফিক কথাটা বারবার ঘুরে ঘুরে আসে। ট্রাফিক বলতে আমরা বোঝাচ্ছি সাইটের ভিজিটরের সংখ্যা। ওকে, ট্রাফিক বলতে বোঝানো হচ্ছে সাইটের ভিজিটরের সংখ্যা কত। সাইট ভিজিটরের সংখ্যা নিয়ে যখন কথা হচ্ছে, তখন আমরা যেটা বলবো সাইটের ভিজিটরের সংখ্যা নির্ভর করে, মানে ডিরেক্ট ভিজিটর বলে একটা বিষয় আছে, সার্চ ইঞ্জিন ভিজিটর বলে আরেকটা বিষয় আছে। ডিরেক্ট ভিজিটর, আমি যখন একটা সাইটে যাচ্ছি, যে আমি তালা ট্রেনিংয়ে গেলাম, আমি ডিরেক্ট ভিজিটর হিসেবে যাচ্ছি, কোনো একটা পেজ লিঙ্ক ক্রিয়েট করছি, আমি সাইটে ট্রাফিক জেনারেট করছি। আমাদের এই পেজটার সাইজ কত সেটা কিন্তু আমরা সার্চ ইঞ্জিন থেকে বিভিন্ন সাইটের মাধ্যমে পেজের সাইজ কত সেটা ক্যালকুলেট করতে পারি। পেজ সাইজ। ট্রাফিকটা মূলত কি? ট্রাফিকটা মূলত হচ্ছে কতবার এই সাইটের পেজ ভিজিট হচ্ছে এবং কত ডাটা ট্রান্সফার হচ্ছে। আবারও বলছি, ট্রাফিক বলতে যেটা বোঝাচ্ছি কত ডাটা ট্রান্সফার হচ্ছে এই সাইট থেকে ব্রাউজার পর্যন্ত, মানে সার্ভারের অ্যাক্টিভিটি কি,
সাইট ট্রাফিক বলতে বোঝায় সার্ভারের অ্যাক্টিভিটি কত পরিমাণ ডাটার। সার্ভারের অ্যাক্টিভিটি বলতে এই যে সাইটটা অ্যালেক্সা আমি যেটা নিয়ে আসছি, আমি যদি বলি টপ সাইট, ব্রাউজ টপ সাইট, এই লিস্টটা কি দিয়ে বানিয়েছে? সাইট ট্রাফিক দিয়ে বানিয়েছে। সাইট ট্রাফিক হচ্ছে কত ভিজিটর আসছে তার উপর বেস করে। এখন আমার সাইটে আমি যদি তালা ট্রেনিংয়ের কথা বলি, এই সাইটের পেজের সাইজ কত, আমি যদি একটা ট্রাফিক ক্যালকুলেশনে যেতে চাই, যে রাফলি একটা ট্রাফিক ক্যালকুলেশনে আমি যেতে চাচ্ছি যে এই সাইটের ট্রাফিক কত, সেটা যদি আমি জানতে চাই, অথবা পার ডে ট্রাফিক যদি আমি ক্যালকুলেট করতে চাই, সেটা কিভাবে করব? এই সাইটটার পেজের সাইজটা আমি যদি জানতে চাই, তাহলে আমি যদি একটা কিওয়ার্ড লিখি, ওয়েব পেজ সাইজ চেকার, including image, analytics, analyze page checker, tools.seochart.com। ঠিক আছে, এই সাইটটা থেকে আমরা অ্যানালাইসিস করতে পারি ইমেজ সহ এই পেজের সাইজ কত। এন্টার ইউর ক্যাপচা, ক্যাপচাতে কি লেখা আছে? GFLKE না, জি না 6 FLKE, http www.talatraining.com, page size checker। এই পেজটার সাইজ হচ্ছে 34 কিলোবাইট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি ফোন দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এটা হচ্ছে আমার 34 KB। এখন আমরা যদি ক্যালকুলেশনে যাই, মনে করেন এটা হচ্ছে আমার সাইট, এই সাইটটাতে প্রতিদিনের ট্রাফিক যদি আমি জানতে চাই, অথবা প্রতি মাসের ট্রাফিক যদি জানতে চাই, সেটা কিভাবে ক্যালকুলেশন হবে? আমি ধরে নিচ্ছি এই সাইটে 3 ভাবে ভিজিটর আসে, বা ধরে নিচ্ছি না, এটা নর্মালি হয় যে কোনো সাইটে ভিজিটর কিভাবে আসে তার 3টা ওয়ে আছে। একটা হচ্ছে ডিরেক্ট, আরেকটা হচ্ছে সার্চ ইঞ্জিন, আর 3 নম্বর হচ্ছে রেফারেন্স বা রেফারেন্স লিঙ্ক। রেফারেন্স বলতে বোঝায় আপনি কোথাও অ্যাড দিয়েছেন, অথবা অন্য কোনো সাইটে আপনি আপনার লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক ক্লিক করে আসে, মনে করেন এরকম। নিউজ লাইভ 24, এখানে সাইট লিঙ্ক দেওয়া আছে। ওই নতুন ট্যাব ওপেন করে গেলাম, এই সাইটটা যেটা ওপেন হলো, মানব জমিনটা ওপেন হলো না, এই সাইটের আন্ডারেই কিন্তু ওপেন হয়েছে।
দেখেন এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই সাইটটাতে আমি রেফারেন্সের মাধ্যমে গিয়েছি, অথবা এই সাইটটা থেকে লাইক আমার আরেকটা সাইট আছে, shofil-alam@blogspot.com। এটা একটা ব্লগ সাইট, ঠিক আছে। তিনভাবে এই সাইটটাতে যাওয়া যায়। একটা হচ্ছে ডিরেক্ট, ডোমেইন লিখে হিট করেছি, এটাকে বলা হয় ডিরেক্ট ট্রাফিক। আমার এই তালা ট্রেনিং সাইটটার লিঙ্কে এই সাইটে দেওয়া আছে, আমি ক্লিক করলাম, ওই সাইট থেকে এই সাইটে চলে আসলাম, তালা ট্রেনিংয়ে চলে আসলাম। এটাকে বলা হয় রেফারেন্স বা রেফারেন্স ট্রাফিক। আর 3 নম্বর হচ্ছে সার্চ ইঞ্জিন ট্রাফিক। প্রফেশনাল এসইও ট্রেনিং। আমি যখন এই লিঙ্কটার মাধ্যমে গেলাম সাইটে, এবার আমি জেনারেট করলাম কি সার্চ ইঞ্জিন ট্রাফিক। সো 3 ধরনের ট্রাফিক আছে, ডিরেক্ট ট্রাফিক, রেফারেন্স ট্রাফিক এবং সার্চ ইঞ্জিন ট্রাফিক। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সার্চ ইঞ্জিন ট্রাফিক। সবচেয়ে ইম্পর্টেন্ট কি সার্চ ইঞ্জিন ট্রাফিক। আচ্ছা, কেন সার্চ ইঞ্জিন ট্রাফিকটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমি বলার আগে, সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ হয়ে সেখান থেকে ভিজিটর আসলে সার্চ ইঞ্জিনের সাথে মানে ভিজিটরের সাথে সাথে আরও একজন আমাদের সাইটে চলে আসে, তার নাম হচ্ছে ক্রাউলার। ক্রাউলার, বুটস বা রোবটস, 3 ভাবে, মানে এর নাম আছে অনেক ধরনের। ক্রাউলার বলে কেউ, কেউ বলে বুটস, কেউ বলে রোবটস। সো এখানে যখন ক্রাউলার বা বুটস আসে, প্রত্যেকটা সাইটে আপনি খেয়াল করে দেখবেন একদম সাইটের নিচে সাইট ম্যাপ বলে একটা লিঙ্ক থাকে, রাইট। ক্রাউলার, বুটস বা রোবটস এরা সাইটে আসার পর পছন্দ করে কি হাইপার লিঙ্ক। সাইটে আসার পরে সে পছন্দ করে কি হাইপার লিঙ্ক। যত লিঙ্ক পাবে, আমরা তো হিউম্যান বিং, আমরা যখন সাইটে আসবো আমার পছন্দ মতো ইউআরএল ভিজিট করব। আমি যখন এসেছি আমি একটা পেজ ভিজিট করি, 2টা বা 3টা পেজ ভিজিট করি, এটা আমার ব্যাপার। আমি তো আপনাকে কন্ট্রোল করতে পারবো না, পারবো? আপনি যখন যেটা মনে করবেন সেটা ভিজিট করবেন, তারপর চলে যাবেন। বাট ক্রাউলার এটা একটা ইঞ্জিন, আর এই ইঞ্জিনকে আটকে দেওয়ার একটা টেকনিকের নাম হচ্ছে সাইটের সাইট ম্যাপ। দেখেন সাইট ম্যাপটার মধ্যে কি থাকে। সাইট ম্যাপটার মধ্যে মূলত থাকে সে যতগুলো লিঙ্ক পায় ভিজিট করতে থাকে। তার মানে যখনই সাইট ম্যাপে আসবে তখনই কি হবে, আমার ওই সাইটের সবগুলো লিঙ্ক সেখানে থাকবে এবং ওই ক্রাউলার বাধ্য হবে সবগুলো লিঙ্কে ভিজিট করতে। মনে করেন আমার সাইটে 250টা লিঙ্ক আছে, আমি বোঝাতে পেরেছি? আমার সাইটে যে 250টা লিঙ্ক আছে, এই 250টা লিঙ্কই ভিজিট হবে আর কি। আমি যদি ডিরেক্ট ভিজিটর হই, আমি ম্যাক্সিমাম 2-3টা পেজ ভিজিট করি। আর সার্চ ইঞ্জিন যদি সাথে আসে তাহলে সে বাকি সবগুলো, মানে সে পুরো 250টা পেজই ভিজিট করে। তার মানে লাভবান হচ্ছে কীভাবে, আমি যখন সার্চ ইঞ্জিনের মাধ্যমে আসছি তখন ভিজিট হচ্ছে মিনিমাম, আমার যদি 250টা পেজ থাকে মিনিমাম ভিজিট হচ্ছে 251টা পেজ। 51 মানে কি, আমি একবার এসেছি, আমি তো একবার পেজ ভিজিট করেছি অ্যাজ এ হিউম্যান বিং, একটা পেজ তো আমি ভিজিট করলামই, রাইট। আর হ্যাঁ, ওইটা কাউন্ট হবে, সাথে সার্চ ইঞ্জিন বাকি 250টা পেজ ভিজিট করে গেল। আর আমি যদি ডিরেক্ট আসি, আমি কয়টা পেজ ভিজিট করলাম, লাইক 1টা 2টা বা 3টা ম্যাক্সিমাম, আমার সঙ্গে সার্চ ইঞ্জিন নেই, কয়টা পেজ ভিজিট হবে, ওই 1, 2 বা 3টাই, ওইটাই
আর ট্রাফিকের মাধ্যমে যেটা আসবে সেখানেও সেম, ট্রাফিকের মাধ্যমে আসলেও সার্চ ইঞ্জিন সাথে আসে না। তার মানে সাইট ট্রাফিকের মাধ্যমে যে সার্চ ইঞ্জিন, মানে সাইট ট্রাফিকটা ম্যাক্সিমাম জেনারেট হয় কার মাধ্যমে, যদি সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভিজিটর আসে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? ধরে নিচ্ছি যে আমার 3 ধরনের ভিজিটর আছে, এর মধ্যে আমার প্রতিদিন ভিজিট হয় হচ্ছে, প্রতিদিন আমার ভিজিট হয় হচ্ছে লাইক 500 বা 5000 বার আমার সাইটটা ভিজিট হয় 5000 টাইমস। এর মধ্যে সে যতবার ভিজিট করছে ততবারই কাউন্ট হচ্ছে। না না নেই, মনে করেন আমি 10 বার ভিজিট করেছি আমার সাইটটা, তার মানে 10টা ভিজিট হয়েছে, সো আমি 10টাই কাউন্ট করবো। সো আমার 5000 ভিজিট হয়েছে, আমার সাইটে 5000 ভিউ হয়েছে, আমি যদি ধরি, বুঝতে পারছি, আমার সাইটে 5000 ভিউ হয়েছে। 5000 ভিউ হচ্ছে যখন সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভিজিট হচ্ছে, ওই ভিউটা কিন্তু ধরা হয় না। মনে করেন আমার সাইটে যদি আমি এখানে কাউন্টার বসাই 5000, সার্চ ইঞ্জিনের মাধ্যমে যে রোবটসগুলো এসে সার্চ করে যায় সেগুলো কিন্তু কাউন্টার বাড়ায় না। আমি বুঝাতে পেরেছি? পেজ রিফ্রেশও হয় না, সেক্ষেত্রে ওই পেজের ভিজিটিংও বাড়ে না, বা ট্রাফিক কিন্তু জেনারেট হয়। হাউ, সেটা আমি বলছি। যে আমি ধরে নিচ্ছি যে আমার 30% হচ্ছে ডিরেক্ট ভিজিটর, 20% হচ্ছে আমার রেফারেন্স ভিজিটর, আর 50% হচ্ছে আমার সার্চ ইঞ্জিন ভিজিটর। তাহলে আমার ট্রাফিক কত জেনারেট হবে সেটা যদি আমি ক্যালকুলেট করি, 50% সার্চ ইঞ্জিন, তার মানে 2500 ভিজিটর কি আমার সার্চ ইঞ্জিন থেকে আসে, রাইট? সো 50%, 2500 ভিজিটর যদি সার্চ ইঞ্জিন থেকে আসে, প্রতিবার পেজ লোড হবে কয়বার? 251টা। 250টা যেহেতু পেজ আছে, আর একটা হচ্ছে হিউম্যান বিং, সো আমার প্রতিবার পেজ ভিজিট হবে, মানে 225 ট্রাফিকের জন্য আমার পেজ ভিজিট হবে কত? 251। তার মানে আমার এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ভিউ বা ভিজিট, রাইট? 6,27,000। দেখেন আমার ভিউ হলো কত? মাত্র 5000। ভিউ হলো মাত্র 5000, বাট এই ভিউটা জেনারেট হচ্ছে কিভাবে? এই ভিউ মানে 6,27,000 চলে যাচ্ছে কখন? যখন মাত্র 50% ভিজিটর আসছে কার মাধ্যম দিয়ে? সার্চ ইঞ্জিন দিয়ে। সো একটা জিনিস খেয়াল করেন, আমি যদি বলি আইটি ট্রেনিং বাংলাদেশ, ফার্স্টে আসছে তালা ট্রেনিং, হরাইজন, 5 নম্বরে আসছে বিডি জবস। বিডি জবসে প্রতিদিন ভিজিট হয় 6 থেকে 8 লাখ, ট্রাফিক জেনারেট হয়, রাইট? বাট আমি একে আছি, বিডি জবস কততে আছে? 5-এ। কারণটা কি? কারণটা হচ্ছে আমার যে তার হয় 8 লাখ, ওকে, আর আমার হচ্ছে কত? 5000। 5000 হলেও আমার এর মধ্যে 50% হচ্ছে কি দিয়ে? সার্চ ইঞ্জিন দিয়ে। আর সার্চ ইঞ্জিন দিয়ে যখন হচ্ছে, আমি কিন্তু একজন ভিজিটরের সমপরিমাণ পাচ্ছি কত? 250 জন ভিজিটর। একজন ভিজিটরের সমানে 250 জন ভিজিটর। তার মানে আমার ভিজিট হচ্ছে কত? 6,27,000। তার মানে তার কাছাকাছি। বুঝতে পেরেছেন যে কেন আমরা উপরে চলে যাচ্ছি বিডি জবস থেকে? তো সার্চ ইঞ্জিনের মাধ্যমে আসে এবং সার্চ ইঞ্জিনকে আমরা ক্যাপচার করে ফেলছি। এবার যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমার যে 6,27,000 বার হলো, এই 6,27,000 সাথে আমরা যোগ করব বাকি 2,500। বাকি 2,500 না, আমাদের ডিরেক্ট এবং রেফারেন্স আছে 2,500, এটা যোগ হলো। এটা হচ্ছে ভিজিট, তাই না? যে 6,30,000 ভিজিট হয়েছে, আর আমার ট্রাফিক জেনারেট হবে কত? ইন্টু 34। এটা কত? কিলোবাইট না? পার ভিজিটে 34 কিলোবাইট, তার মানে এত কিলোবাইট, তাই না? 2,14,00,000 মোস্ট প্রবাবলি। 14,20,000। হ্যালো,
হ্যালো 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 আচ্ছা আচ্ছা সো দ্যাট মিনস আমার ট্রাফিক হচ্ছে এত কিলোবাইট, ঠিক আছে? আমার ট্রাফিক হচ্ছে এত কিলোবাইট, একে যদি আমি ভাগ দেই 1024 দিয়ে, এটাকে বলছি এত মেগাবাইট। হ্যাঁ আচ্ছা, এবার ঠিক আছে না? এটা মেগাবাইট। তারপরে আমি যদি একে ভাগ দেই আবার 1024 দিয়ে, তাহলে এটাকে আমি বলছি এটা গিগাবাইট। তার মানে আমার 20.4 জিবি ট্রাফিক জেনারেট হচ্ছে পার ডে, ফর এক্সাম্পল, রাইট? যার ট্রাফিক যত বেশি সে উপরের দিকে থাকবে। সো তিনটা বিষয় ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সাইট ট্রাফিক, 2 নম্বর হচ্ছে এসইও স্কোর, 3 নম্বর হচ্ছে রেফারেন্স। হ্যাঁ, লাস্টে কিন্তু রেফারেন্স নিয়ে কথা বলা হয় নাই। সো সাইটে 3 ধরনের ভিজিটর আসে, 3 ভাবে ভিজিটর আসে। একটা হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কি সার্চ ইঞ্জিন ভিজিটর বাড়ানো। 2 নম্বর হচ্ছে ডিরেক্ট, আর 3 নম্বর হচ্ছে রেফারেন্স। আপনি একটা সহজ এক্সাম্পলই পেলেন যে আমার পেজ ভিজিট হয় 500, রাইট? পেজ ভিজিট হয় কত? 500। এর মধ্যে যদি 50%-এরও সার্চ ইঞ্জিন থেকে আসে, তাহলে আমার সাইট ভিজিট হচ্ছে কত? 6,27,000। কারণ আমার 250 পেজ আছে, সেই 250 পেজগুলো সার্চ ইঞ্জিন ভিজিট করে চলে যায়। বাট যদি ডিরেক্ট ভিজিটর আসে, সে যদি 2-3টা পেজ ভিজিট করে ম্যাক্সিমাম, আমাদের অন অ্যান অ্যাভারেজ 3টা পেজ ভিজিট হয় আমাদের সাইটে। গুগল অ্যানালিটিক্স বলে একটা টুল আছে, যেটা আমি দেখাবো পরের দিকে। ওখান থেকে দেখা যায় যে ওই সাইটে কীভাবে ভিজিটর আসছে এবং কত পার্সেন্ট ভিজিটর ডিরেক্ট, কত পার্সেন্ট ভিজিটর রেফারেন্স, কত পার্সেন্ট ভিজিটর হচ্ছে সার্চ ইঞ্জিন থেকে আসে। বোঝা যাচ্ছে? সো 5000 ভিজিটর হলেও আমরা কিন্তু অন্যান্য বড় বড় সাইট লাইক বড় বড় নিউজ পোর্টাল লাইক বাংলা নিউজ, বিডি নিউজ বা প্রথম আলো, এদের যে ভিজিটর 6 লাখ, 7 লাখ, 10 লাখ, সো ওখানে কিন্তু ডিরেক্ট ভিজিটরের সংখ্যাই কি বেশি না? ওখানে যে ট্রাফিক জেনারেট হচ্ছে, কোনো একটা সাইটে যদি 10,000ও ভিজিটর আসে এবং তার মধ্যে যদি হয় লাইক 5,000 বা 7,000 হচ্ছে ডিরেক্ট ভিজিটর, মানে সার্চ ইঞ্জিন ভিজিটর, তার চেয়ে বেশি ট্রাফিক জেনারেট হবে। আমি বুঝতে পেরেছি? কারণ আমি যদি সার্চ ইঞ্জিনের ক্রাউলারকে আমার সাইটে নিয়ে আসি, সে সবগুলো পেজ ভিজিট করে চলে যাবে যদি আমার সাইটে কি থাকে? সাইট ম্যাপ থাকে। তার মানে অপটিমাইজেশনের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা কি? সার্চ ম্যাপ। এটা অন পেজ ফ্যাক্টর, ঠিক আছে? এটা অন পেজ ফ্যাক্টর এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা সাইট ম্যাপ। 2 নম্বর যে বিষয়টা ইম্পর্টেন্ট এক অন পেজ ফ্যাক্টরের জন্য, ইমেজ লেস লিঙ্ক। সাইটে যেন ইমেজ লিঙ্ক না থাকে, কারণ সার্চ ইঞ্জিন অলওয়েজ বিলিভ করে কি সে যেন অ্যাঙ্কর টেক্সট পায় এবং সে অ্যাঙ্কর টেক্সট পেলেই সে অ্যাঙ্কর লিঙ্কগুলোতে সাইট ভিজিট করে দেবে। ইউআরএল লিঙ্ক ট্যাগ আর কি। ইমেজ দিয়ে কোনো লিঙ্ক করা হলে সেই ইমেজ লিঙ্কে সার্চ ইঞ্জিন কখনোই যাবে না, অ্যাঙ্কর দিয়ে লিঙ্ক করতে হবে। ওকে, তার মানে আপনি সাইটের ওনারকে অবশ্যই বলে দেবেন যে ইমেজ সহ যে সাইট আছে বা ইমেজ লিঙ্ক যেখানে আছে সেই লিঙ্কগুলোকে অপটিমাইজ করা যাবে না বা সার্চ ইঞ্জিন ওই লিঙ্কগুলোতে ভিজিট করবে না, ঠিক আছে? সাইট ম্যাপ কীভাবে বানাতে হয় সেটা আমরা কিন্তু শিখবো। একটা সাইটের সাইট ম্যাপ তৈরি করা কঠিন কাজ না, রাইট? সাইট ম্যাপ জেনারেটর ওয়েবসাইটই আছে,
আমরা জাস্ট আমাদের সাইটটা দিয়ে দিব, সে সাইট ম্যাপটা তৈরি করে আমাদের দিয়ে দেবে। সো সাইট ম্যাপ জেনারেটর ওয়েবসাইটই আছে। সো আমি যখন সাইট ট্রাফিক তৈরি করছি, সাইট ট্রাফিকের জন্য সার্চ ইঞ্জিনে আমার সাইটটা যদি অপটিমাইজড হয়, দেন ট্রাফিকের সংখ্যা অনেকাংশে বেড়ে যাবে, কারণ সাইট সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভিজিটর আসবে এবং সেই ভিজিটর আমার সাইট ট্রাফিক অটোমেটিক বাড়িয়ে দেবে। বোঝা যাচ্ছে? আরেকটা জিনিস হচ্ছে সাইটের অ্যাক্টিভিটি। সাইটে আপলোড ডাউনলোড যদি বেশি হয়, সেক্ষেত্রে সাইটের অ্যাক্টিভিটি বাড়ে এবং অপটিমাইজেশনটাও বেড়ে যায়। রাইট, দেখেন প্রফেশনাল এসইও ট্রেনিং দিয়ে সার্চ দিয়েছি, আমাদের এটা 3 নম্বরে আছে। কারণ এইটার অ্যাক্টিভিটি লাইক সপ্তাহখানিক বা তার আগ পর্যন্ত অ্যাক্টিভিটি বেশি ছিল, মার্কেটিং হয়েছে, ইমেলে মার্কেটিং হয়েছে, কয়েকজন ভিজিটর ও ইমেল থেকে এসেছে, সো অ্যাক্টিভিটি বেড়েছে। সো এখন 3-এ আছে। যদি আমি আরেকটা মার্কেটিং করি বা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে থাকি, অ্যাক্টিভিটি বেড়ে যাবে, হয়তো দেখবেন যেন সে সবার উপরে চলে গেছে। আচ্ছা, এখন যেটা নিয়ে কাজ চলছে বা আমাদের যে ট্রেনিং কোর্সটা নিয়ে মার্কেটিং হচ্ছে, ঠিক আছে, সেটা দিয়ে যদি কোঅর্ডিনেটর ট্রেনিং দিয়ে যখনই সার্চ করা হচ্ছে, ফার্স্ট 2টা লিঙ্কে কি তাহলে ট্রেনিংয়ের বুঝতে 1-2 নম্বর পজিশনই কি তাহলে ট্রেনিংয়ের। সো কোঅর্ডিনেটর ট্রেনিং দিয়ে শুধু সার্চ দেয়, যদি আমি বাংলাদেশ না লিখি, দেন ফার্স্টে চলে আসে কি লিন্ডা, ইউটিউব, আদার্স, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড সার্চ হয়েছে। বাট ওয়ার্ল্ড ওয়াইড সার্চ হলেও এটা কিন্তু তালা ট্রেনিং টপ 10-এর মধ্যে আছে, ওয়ার্ল্ড ওয়াইড সার্চে টপ 10-এর মধ্যে সে কিন্তু আছে। তার মানে এখন এই ট্রেনিংটার অ্যাক্টিভিটি চলছে, এই পেজের অনেক বেশি অ্যাক্টিভিটি চলছে। সো যে পেজের অ্যাক্টিভিটি বেশি, সেই পেজটা অটোমেটিক সার্চ ইঞ্জিনে খুব দ্রুত উপরের দিকে চলে আসে। সো আমরা যদি কোনো ক্লায়েন্টের পেজগুলো নিয়ে কাজ করতে চাই, রেগুলার বেসিস তাকে ওই সাইটটার পেছনে বা ওই লিঙ্কটার পেছনে কাজ করতে হবে। যদি ল্যারাভেল ট্রেনিংয়ের কথা বলি, দেখেন ল্যারাভেল ট্রেনিংয়ে আমাদের লিঙ্কে নেই, কারণ ল্যারাভেলের ওপরে আমাদের তেমন কোনো অ্যাক্টিভিটি এখন চলছে না। ল্যারাভেল ট্রেনিং বাংলাদেশ বলেছেন মেকিং প্র্যাকটিক্যাল অ্যাপ উইথ ল্যারাভেল এন্ড পিএসপি ফ্রেম। বাংলাদেশের টেরিটরিতে বাংলাদেশ দিয়ে যদি কেউ সার্চ দেন, ডেফিনেটলি আমারটা সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করা আছে এবং এই কাজটা, এই ট্রেনিং কোর্সটা সরাসরি ফার্স্টেই চলে আসে। তার মানে এই পেজগুলো যখন অ্যাক্টিভিটিতে থাকে বা সাইটের লিঙ্কগুলো যখন অ্যাক্টিভিটিতে থাকে, মার্কেটিং হয়, তখন সার্চ ইঞ্জিনে অটোমেটিক প্রমোশনে চলে আসে। ওই যে বলেছি না যে সার্চ ইঞ্জিন মানে অপটিমাইজেশন 2 ধরনের হয়, একটা হচ্ছে ওয়ান টাইম আর একটা হচ্ছে রেগুলার। ঠিক আছে, ফার্স্ট টাইম যখন আপনি অপটিমাইজ করবেন, সে 0 থেকে শুরু করবে, অপটিমাইজেশন হবে এবং তাকে আপনি লিস্টে 1-2-এ নিয়ে আসবেন। বাট ওটাকে যদি আপনি রেগুলার অপটিমাইজেশনে না যান, সেক্ষেত্রে ওটা হঠাৎ করে আবার ধাপ করে পড়ে যাবে, চলে যাবে সার্চ ইঞ্জিন থেকে, ওটা আর খুঁজে পাওয়া যাবে না। বোঝা যাচ্ছে? ইন দ্যাট কেস আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে ক্লায়েন্টকে বোঝাতে হবে 2 ধরনের অপটিমাইজেশন আছে। একটা হচ্ছে ফার্স্ট টাইমের জন্য ইনিশিয়াল অপটিমাইজেশন, যেটা অনেক বেশি এফোর্ট দিতে হয়, রাইট, শুরুতে, এবং অনেক কাজ করতে হয়, তারপরে সার্চ ইঞ্জিনে আসে এবং ধীরে ধীরে প্রথম পেজে চলে আসে। আর 2 নম্বর হচ্ছে যে রেগুলার জব, আমরা যদি রেগুলার কাজ না করি, আমার এই সার্চ ইঞ্জিনে আমার সাইটটা ঠিকঠাক মতো আসবে না। কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? নেই। সাইট ট্রাফিক নিয়ে গতদিন আপনি ছিলেন, কথা শুনেছেন, আপনি কি বুঝেছেন বিষয়টা, সাইট ট্রাফিকের ইস্যুটা?
দেলোয়ার রিডিরেকশন this space কারণ কি ক্যাশ ক্লিয়ার করে দেন তো কখন থেকে এটা আসছে হ্যালো কি নিয়ে যেন কথা বলছিলাম অপটিমাইজেশন টেকনিকের ট্রাফিক জেনারেশন বা আদার্স এখন কিওয়ার্ডের উপর বেস করে যেটা বলছিলাম যে অ্যাক্টিভিটি বাড়লে সাইটের অ্যাক্টিভিটি যখন বেড়ে যাবে পেজ অ্যাক্টিভিটি যখন বেড়ে যাবে পার্টিকুলার কিওয়ার্ড অটোমেটিক সামনের দিকে চলে আসবে জাস্ট রিয়েল লাইফের এক্সাম্পল আমি দিলাম যে রিয়েল লাইফে কোন অ্যাক্টিভিটিগুলো বেশি চলছে লাইক আমাদের মেইজের একটা কিওয়ার্ড আছে যেটার অ্যাক্টিভিটি অলওয়েজ চলে লাইক অলওয়েজ আমরা ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে মার্কেটিং করতে থাকি এবং ইমেল মার্কেটিং করতে থাকি এই কারণে যখন আইটি ট্রেনিং বাংলাদেশ দেওয়া হচ্ছে এটা সরাসরি চলে আসে রাইট 1 নম্বরে চলে আসে আর যখনই আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক করা আছে আইটি ট্রেনিং এটা কিন্তু হিউজ একটা এটাকে আমরা বলবো যে হ্যাঁ কিওয়ার্ড অনুযায়ী র্যাঙ্কে আসে 0 বলতে আউট অফ 50 হ্যাঁ এটা সারা ওয়ার্ল্ডের ট্রাফিক হিসেবে ধরা হয় মানে google.com-এ হ্যাঁ আর এটা সবচেয়ে কম্পিটিটিভ আমরা বলি যে কম্পিটিটিভ কিওয়ার্ড তো কম্পিটিটিভ এই পার্টিকুলার কিওয়ার্ডটা যদি আমি এখানে দিয়ে বলি যে আইটি ট্রেনিং বাট এটা হবে কি .com.bd-তে তখন রেজাল্ট একটু দেখেন রেজাল্টটা চেঞ্জ হয়ে গেছে এবং 1 নম্বরে কি আছে ভালো ট্রেনিং বিষয়টা বোঝা যাচ্ছে এটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে সো আপনি ওই আইটি ট্রেনিং নিয়ে যখন google.com-এ যাবেন 1 রকমের রেজাল্ট পাবেন আইটি ট্রেনিং নিয়ে যখন আপনি যাবেন হচ্ছে google.com.bd-তে তখন কিন্তু আরেক ধরনের রেজাল্ট আপনি পাবেন কারণ সার্চ ইঞ্জিনগুলো কান্ট্রি ওয়াইজ ডিরেক্টরি তৈরি করে তার মানে আইটি ট্রেনিং দিয়ে আমাকে যদি গ্লোবালে কিওয়ার্ড টেস্টিংয়ে 0 দেয় কেউ আর বাংলাদেশে যদি আমি বলি যে আমি 1 নম্বরে আছি যেহেতু আমার বিজনেসটা এবং আমার ট্রেনিংটা বাংলাদেশি সো এখানে অনেক বেশি ইফেক্ট রাখবে তাই না সো google.com.bd ম্যাক্সিমাম রিডিরেক্ট হয়ে যায় তাই না এখন গুগল লিখলে কি google.com.bd-তে চলে আসে না তো এই কারণে আমার আইটি ট্রেনিং দিয়ে কিন্তু আমি সবসময় একই থাকবো আচ্ছা এটা ছিল কিওয়ার্ড টু কিওয়ার্ড ভ্যারি করার জন্য রেজাল্ট ভ্যারিয়েশনের জন্য যে অ্যাক্টিভিটিগুলো সেটা দেখাচ্ছিলাম তার মানে আমি যদি কোনো একটা সাইট নিয়ে কাজ শুরু করি অন পেজে তাকে কাজ করতে হবে এবং আমাকে অফ পেজেও কাজ করতে হবে এবং অন পেজে যখন আমি কাজ করতে যাব কয়েকটা বিষয় এর জন্য ইম্পর্টেন্ট লাস্ট যে স্লাইডগুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট ইস্যুগুলো আমি পিক করেছিলাম
এবং স্লাইডের একটা স্লাইডার নাম্বার 6 এ মোস্ট প্রবাবলি 1 2 3 4 5 6 6টা পয়েন্ট ছিল অন পেজের জন্য, আর অফ পেজের জন্য 2টা পয়েন্ট ছিল। তো আমরা ওই জায়গাটা আবারও দেখছি। ফুল স্ক্রিনে আসে না, ফুল স্ক্রিনে তো দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি খেয়াল করবো এখন থেকে। আমাকে ফার্স্টে বলবো ফুল স্ক্রিন থাকার কথা নেই। আচ্ছা তাহলে যেটা হচ্ছিল যে লাইক আমরা যদি এই পেজটাতে যাই, অন পেজে যে ফ্যাক্টরগুলো আছে সেটা নিয়ে যদি কথা বলি, এই যে স্লাইডার নাম্বার 6 এখানে ছিল ফার্স্টে 1 নম্বর কি ছিল, কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, জোর দিয়ে বলা হচ্ছে, 3বার বলা হচ্ছে যে বডি টেক্সট। আমাকে অপটিমাইজেশন করতে গেলে, আমার সাইটটা যদি সাইট অপটিমাইজ করতে চাই, আমার বডি টেক্সটটা অপটিমাইজড হতে হবে এবং এসইও কন্টেন্ট হতে হবে। আমরা একটা টুল শিখবো, সেটাকে আমরা নর্মালি বলে থাকি স্পিনিং টুল, রাইট? স্পিনিং টুল কোনো একটা টেক্সটকে বা কোনো একটা অপটিমাইজ টেক্সটকে, কোডকে আপনি যদি চেঞ্জ করে নিতে চান, যে লাইক অথবা আপনি মনে করেন আপনি এসইও কন্টেন্ট লিখতে পারেন না, আপনাকে এসইও কন্টেন্ট লিখতে বলা হচ্ছে, এসইও কন্টেন্ট লিখতে বলা হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে যেটা হতে হবে, কন্টেন্টটা ইউনিক হতে হবে। কন্টেন্ট বলতে বোঝাচ্ছে আমার বডির মধ্যে যে লেখাগুলো লিখি সেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় কে? সার্চ ইঞ্জিন গুগল, রাইট? ইম্পোর্টের এই যে এই পার্টটা, তো সার্চ ইঞ্জিন গুগল। সো কন্টেন্টটা আমাকে অপটিমাইজ করতে হবে, কন্টেন্টটা আপনাকে লিখতে দিয়েছে, আপনি সার্চ দেবেন কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট পাবেন, ইউনিক কন্টেন্ট। আপনাকে ইউনিক কন্টেন্ট লিখতে হবে, ইউনিক কন্টেন্ট আপনাকে ফার্স্টে আপনাকে বলবো যে অপটিমাইজ কন্টেন্ট লিখেন, এবং এটা অপটিমাইজ কন্টেন্ট মানে কি, আপনাকে অপটিমাইজড হতে হবে এবং ইউনিকও হতে হবে, আদারওয়াইজ আপনার কন্টেন্টটা স্প্যাম হয়ে যাবে। আপনাকে কন্টেন্ট লিখতে বলুন, আপনি সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ দিয়ে অন্য একটা সাইট থেকে কপি কন্টেন্ট করে এনে কপি করে পেস্ট করে দিলেন, ক্লায়েন্টকে দিয়ে দিলেন, ক্লায়েন্ট এটা খুশি মনে নিয়ে নিল, বা আপনি বসিয়ে দিলেন, 2-1 দিন বা 3 দিন ঠিক থাকবে, বাট যখনই সার্চ ইঞ্জিন দেখতে পারবে যে এটা স্প্যাম কন্টেন্ট সমানে সমান, তখন আপনার লিঙ্কটাকে স্প্যাম করে দেবে। সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে ভালো একটা কন্টেন্ট আপনি যখন কোথাও থেকে চুজ করেছেন, অথবা আপনি নিজে কন্টেন্টটা লিখেছেন, ইউনিক করার জন্য এটাকে স্পিন করে নেওয়া, স্পিন করে লাইক সিনোনিম দিয়ে আপনি রিপ্লেস করে দেবে, তো সিনোনিমগুলোকে রিপ্লেস করে তার মতো করে গুছিয়ে দেবে। সো আমরা স্পিনিং টুলটা ইউজ দেখবো। তার মানে কারো একটা কন্টেন্ট আমি যদি কপিও করি, স্পিন করে নিলে, তাহলে আমার ওই কন্টেন্টটা কী হয়ে যাবে? ইউনিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সো কন্টেন্ট লেখাটা কোনো কঠিন কাজ না। আমরা যদি কন্টেন্টের কথা বলি, এই সাইটটাতে যদি আসি, এই যে কন্টেন্টগুলো গুছিয়ে লেখা মানে আমি একবারে একটা প্যারাগ্রাফের ভেতরে গড় বেঁধে লেখাটা লিখবো না, আমি যে টপিকের উপরে কথা বলছি ব্লক করে নিই, প্যারা করে নিই, ছোট ছোট প্যারা, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের হেডার ডিক্লেয়ার করে এবং হেডার অনুযায়ী আমি কন্টেন্টগুলো লিখি। এটাকে বলা হচ্ছে অপটিমাইজ কন্টেন্ট। এবং কন্টেন্টটা অপটিমাইজ, আমি যে কিওয়ার্ডগুলো, আপনি যদি কিওয়ার্ডের ওপর বেস করে সাইট বানাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? কন্টেন্টটা পরে লিখতে হবে, কিওয়ার্ড ধরে ধরে আমাকে কন্টেন্ট লিখতে হবে, যে আমি কী কী কিওয়ার্ড ইউজ করেছি তার উপর বেস করে আমার কন্টেন্টের ভেতরে কথাগুলো থাকতে হবে। মেনলি যেটা করা হয় যে সাইট থাকে, ওই সাইটের ওপর বেস করে আপনাকে কিওয়ার্ডিং করতে হয়। মানে কোনো একটা প্রোডাক্ট রেডি আছে, সেটাকে মার্কেটিং করতে হয়, আমি তো প্রোডাক্টগুলোকে ভেঙে চুরে আবার নতুন করে তৈরি করব না, রাইট? সাইট বানানো আছে, ওই সাইটের কন্টেন্টটা হয়তো অপটিমাইজ না, আমাকে প্রথমে অপটিমাইজ কন্টেন্ট তৈরি করতে হবে, রাইট? আমাকে কিন্তু কাজ দেওয়া হচ্ছে স্পেসিফিক কিছু কিওয়ার্ডের উপরে, বাট আমি কিন্তু আননেসেসারি কোনো কিওয়ার্ড
নিব না, তাই না? আমি আননেসেসারি এমন কোনো কিওয়ার্ড ক্লায়েন্টের সঙ্গে কমিট করব না যে ওই কিওয়ার্ডটা ওই সাইটের সঙ্গে রিলেভেন্টই না। অবশ্যই আমি সাইটটা দেখব, সাইট দেখার পরে কিওয়ার্ড নিয়ে ডিসিশন নিব। যে লাইক আমি 5টা বা 6টা কিওয়ার্ড নিয়ে ক্লায়েন্টের সঙ্গে আর্গুমেন্টে যাচ্ছি বা ক্লায়েন্টের সঙ্গে চুক্তি করছি, আচ্ছা 5টা বা 6টা কিওয়ার্ড নিয়ে আমি ক্লায়েন্টের সঙ্গে চুক্তি করছি, ওই 6টা কিওয়ার্ড অ্যাকচুয়ালি এই সাইটের জন্য রিলেভেন্ট কিনা সেটা আগে আমাকে যাচাই করতে হবে। এবং যদি কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয় তার সঙ্গে এভাবেও আর্গুমেন্ট মানে নেগোসিয়েশনে আসতে হবে যে তার কন্টেন্টগুলো প্রয়োজনে চেঞ্জ করতে হতে পারে, কারণ সে এক ধরনের কন্টেন্ট লিখেছে, সে চাচ্ছে এই ধরনের কিওয়ার্ড দিয়ে যেন তার সাইটে সার্চ হলে সাইটে যেন লিস্টে চলে আসে। আমি এমন কোনো কন্টেন্ট লিখবো না যেটা কিওয়ার্ডের সঙ্গে রিলেভেন্ট না, অথবা এমন কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করবো না যেটা কন্টেন্টের সঙ্গে রিলেভেন্ট না। বিষয়টা বোঝা যাচ্ছে? রিলেভেন্সি থাকতে হবে কিওয়ার্ড এবং কন্টেন্টে। এখন আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ যখন করতে যাচ্ছেন, ক্লায়েন্টের কন্টেন্ট লেখা আছে, সে হয়তো কন্টেন্টগুলো নিয়ে কাজও করছে বা করেছে, আমাকে তার সঙ্গে এমনভাবে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে যে আমি যদি কন্টেন্টগুলো অপটিমাইজ করতে চাই, কন্টেন্টের জিসটা ঠিক থাকবে, প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, মানে সে যা বলতে চাচ্ছে সেটা ঠিক থাকবে, বাকি বিষয়গুলো আমাকে গুছিয়ে ফেলতে হবে। আচ্ছা, কন্টেন্ট নিয়ে কথা বলছিলাম, তার মানে আপনাকে ক্লায়েন্টের কাজের যে মানে ক্লায়েন্টের সাইটের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোর মূল থিমটা ঠিক রেখে কিওয়ার্ডগুলোকে ঠিকঠাক মতো প্লেস করে কন্টেন্টগুলো ডেভেলপ করা। সো মেইনলি যে কাজটা করতে হয়, আমরা যেভাবে কাজটাকে ফোকাস করি, যে বলা হচ্ছে কন্টেন্ট 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 দিতে বলা হচ্ছে, এক্ষেত্রে অপটিমাইজ কন্টেন্ট লেখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমার যে কিওয়ার্ডগুলো আছে এবং যে কিওয়ার্ডটা মেন তাকে ফোকাস করে কন্টেন্টটাকে ডেভেলপ করা, কোনো একটা পার্টিকুলার বিষয়কে ফোকাস করে ওই কন্টেন্টটা ডেভেলপ করা এবং ওই পার্টিকুলার কিওয়ার্ডটা কন্টেন্টের মধ্যে বারবার ইউজ করা। আমি বুঝতে পেরেছি, কয়েকবার করে করে আপনাকে পেজের ভেতরে ইউজ করতে হবে। আর পার্শিয়ালি বা যে কিওয়ার্ডগুলো আমাদের সাইটের মানে পেজের ভেতরে থাকবে, প্রত্যেকটা কিওয়ার্ডকে হেডার হিসেবে দিয়ে ওই পার্টিকুলার কিওয়ার্ডের বেসিসে দু এক লাইন করে কন্টেন্ট লিখতে থাকা, তাহলে আপনার কন্টেন্টটা কী হয়ে যাবে? অপটিমাইজ কন্টেন্ট হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলছি। আচ্ছা, এক্ষেত্রে দেখেন আমাদের পেজের এই কর্পোরেট ট্রেনিং, অনলাইন ট্রেনিং, আইটি ট্রেনিং, আনবিটেবল কোয়ালিটি অ্যান্ড ভ্যালুজ সবই কি একটা একটা করে কিওয়ার্ড, রাইট? সেগুলোই কি করা হয়েছে? প্যারাগ্রাফ আকারে কিন্তু আনা হয়েছে। আর প্রত্যেকটা জায়গাতে তালা ট্রেনিং বা আইটি ট্রেনিং কথাটা ফোকাস করা হয়েছে, রাইট? সো এই হিসেবে এই স্লাইডেরটাতে প্রথমে বলা হচ্ছে কি পেজের কন্টেন্টটা খুব ভালো মতো লিখতে হবে এবং এটা 1 নম্বর প্রায়োরিটি। অন পেজ ফ্যাক্টরে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করতে গেলে, কোনো সাইট যদি অপটিমাইজ করতে চায়, সবার উপরে থাকবে কি? কন্টেন্টটা আমাকে অপটিমাইজ করতে হবে। তো আমরা শিখছি যে কি কাজ করতে হবে, রাইট? আমাকে কি কাজ করতে হবে? আমাকে ফার্স্টে কন্টেন্টটা অপটিমাইজ করতে হবে। ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডেন্সিটি, কিওয়ার্ড ইউজ করতে হবে কন্টেন্টের ভেতরে এবং এর জন্য ফ্রিকোয়েন্সি লেভেলটা ঠিক থাকে এবং ডেন্সিটিটাও ঠিক থাকে। আচ্ছা, সো কিওয়ার্ডগুলো যখন আমি যদি কন্টেন্ট লিখি আর কিওয়ার্ডগুলো সেখানে ইউজ না করি, আমি কথার মধ্যেই কিন্তু অলরেডি বলেছি যে কন্টেন্টটা লিখতে হবে কিওয়ার্ডের বেসিসে এবং কিওয়ার্ডটা আমাদের কন্টেন্টের মধ্যে থাকতে হবে। সো কিওয়ার্ড কন্টেন্টের মধ্যে থাকাটাকে আমরা অ্যাকচুয়ালি তার ডেন্সিটি এবং ফ্রিকোয়েন্সি বলে থাকি। ফ্রিকোয়েন্সি হচ্ছে কতবার
এবং ডেন্সিটিটা হচ্ছে মিনিমাম কতবার, হ্যাঁ মিনিমাম কতবার, লাইক আমার 100 ওয়ার্ডের মধ্যে এটা কতবার আছে। নর্মালি কোনো একটা কিওয়ার্ড যদি সে হতে হয় 2.5% ডেন্সিটি হতে হয়, মানে ডেন্সিটি থাকতে হয় কত, আড়াইবার বা মানে আড়াইবার অ্যাভারেজ বলা হয়, যে লাইক আমি যদি 200 বার বলি, 200 বারে আমার এখানে যেন 5 বার কিওয়ার্ড, 200 ওয়ার্ডের ভিতরে আমার এই কিওয়ার্ডটা যেন 5 বার থাকে, রাইট। 500 ওয়ার্ডের ভিতরে যেন আমার কিওয়ার্ডটা 8 বার থাকে, এরকম আমি বলছি মিনিমাম, বোঝা যাচ্ছে। আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে আমি আমার এই কিওয়ার্ডটা কতবার বা কিভাবে ইউজ করছি, আমি জাস্ট কিওয়ার্ডটা একবার বলেছি শেষ, কিওয়ার্ডের উপর আর কোনো আলোচনা নেই। সো ফ্রিকোয়েন্টলি যেটাকে আমি কিওয়ার্ড বানাবো সেটাকে আবর্তন করে যদি লেখাটা হয়, অবশ্যই এই লেখাটা বারবার, ওই কিওয়ার্ডটা বারবার আসতে থাকবে আমার কন্টেন্টের মধ্যে। 3 নম্বরটা হচ্ছে টাইটেল। আমার টাইটেলটা কিন্তু খুব ভালো মতো লিখতে হবে, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। একটা জিনিস খেয়াল করেন যে আমি যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেই, কোন বিষয়টা সবার প্রথমে আসে বলেন তো? আমি কি পড়ি? আমি কোনো কিছু সার্চ দিয়ে যদি কোনো রেজাল্ট পেতে চাই, সেক্ষেত্রে আমি কি পড়ি? মাহবুব সলভ হয়েছে? বুঝতে পেরেছেন? বড় বাচ্চা বেঁচে গেছেন। ওই যে বেজ ইউআরএল ধরে গেছেন মোস্ট প্রবাবলি, বেজ ইউআরএল হিট পড়েছিল, কখনো ওই কন্ট্রোল প্রেস করে গিয়েছিলাম, হয়েছে কোনোভাবে কমেন্ট আউট হয়েছে। আচ্ছা, তো আমরা কি পড়ি একটু বলেন? আমরা যখন কোনো কিছু দিয়ে সার্চ দেই, কি পড়ে ওই পেজগুলোতে যাই? আমি কি হুট করে চলে যাই? দেখেন, আমি কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি, লাইভ স্কোর, লাইক ক্রিকেট লাইভ স্কোর দিয়ে সার্চ দিলাম, গুগল স্মার্ট হয়ে গেছে অনেক, সেখানেই রেজাল্টটা দেখিয়ে দিচ্ছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার খেলা চলছে, ব্যাট করছে কে সেটা কিন্তু বুঝতে পারছি না। ইংল্যান্ড না, ইংল্যান্ড ব্যাট করছে। সো আমি এই যে কিওয়ার্ডগুলো কিন্তু পড়বো, রাইট, এবং যে কিওয়ার্ডগুলো আমার পছন্দ হবে সেই, মানে কি পড়বো, কিওয়ার্ড পড়বো না, অ্যাকচুয়ালি পড়বো কি টাইটেলগুলো, রাইট। টাইটেলটা পড়বো এবং টাইটেল পড়ে আমি 1, 2, 3-এ এসেছি, বাট আমার টাইটেলটা পছন্দ হয়েছে দেশ, রাইট। কতটা ইম্পর্টেন্ট একটা চিন্তা করেন যে আমি সার্চ করে ওই কিওয়ার্ড দিয়ে 1-এ গিয়েছি, বাট টাইটেলটা আমার মনোপত লেখা হয় নাই, বা ভিজিটররা টাইটেলটাকে পছন্দ করছে না, তখন কিন্তু ওই সাইট এসে যাবেই না। 1-এ থাকা সত্ত্বেও আমি সেখানে যাচ্ছি না। বিষয়টা বুঝতে পেরেছেন? সো টাইটেলটা কতটুকু ইম্পর্টেন্ট, রিলেভেন্ট হতে হবে। আমি যখন কিওয়ার্ডটা লিখবো, কিওয়ার্ডের সাথে আমার টাইটেলটা কী হতে হবে, রিলেভেন্ট কিওয়ার্ড হতে হবে। সো কিওয়ার্ডটা পড়েই যেন, টাইটেলটা পড়েই যেন সঙ্গে সঙ্গে আমার সাইট এসে ভিজিট করে। ম্যান্ডেটারি না যে ভিজিটররা ম্যান্ডেটারিভাবে আপনার ফার্স্ট যেহেতু এসেছে আমি ওটাতেই ভিজিট করবে, সে কিন্তু বাধ্য না। আমাদের হাতে মাউস আছে, রাইট, মাউসটা কেউ কন্ট্রোল করছে না, কে কন্ট্রোল করছে? আমি নিজে। আমার ব্রেন যেটাকে বলছে সেটাতেই আমি ভিজিট করছি, এবং এটা হতে পারে 1 থেকে 5 যে কোনো জন। কারণ ফার্স্টে যখন পেজ ওপেন হয়, একটা জিনিস খেয়াল করেন, যখন পেজ ওপেন হয় যদি অ্যাড না আসতো এত দূর দেখাতো, তার মানে কি 5টা বা 6টা লিঙ্ক আমাকে দেখায়। সো 5-6টা লিঙ্কের মধ্যেই কিন্তু আমরা ভিজিটগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকি। যদিও যদি আমি ডাটা কন্টেন্ট না পাই, আমি স্ক্রল করে নিচের দিকে আসি, এটা ঠিক যে আমি স্ক্রল করে নিচের দিকে আসছি, বাট ফার্স্টে 2-3টাকেই কিন্তু সবচেয়ে বেশি ফোকাস করা হয়। আচ্ছা, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি, টাইটেলটা আমার 3 নম্বরে ফোকাস করতে হবে, টাইটেল। এবার আপনি টাইটেল ধরেও কোনো কিছু বুঝতে পারছেন না, কি পড়বেন? ভেতরের ডেসক্রিপশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা কথা বলবো আরও পরে।
বা টাইটেলটা 3 নম্বরে নেওয়া হয়েছে কেন? প্রথমে বলা হলো যে কন্টেন্ট, তারপরে বলা হলো কিওয়ার্ড, তারপরে বলা হচ্ছে কি টাইটেল, 4 নম্বরে আছে ইমেজ। আমি যে ইমেজগুলো ইউজ করছি আমার পেজের ভেতরে, ইমেজ ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে অল্ট, ওই নামটা প্রোভাইড করতে হয়। অল্টের ইনফরমেশন যদি আমি প্রোভাইড না করি, ওই ইমেজটাকে আননেম ধরা হয় এবং সার্চ ইঞ্জিন ওটা সম্পর্কে কোনো ইনফরমেশন পায় না এবং এতে ব্যাড ইমপ্রেশন আসে, রাইট? এবং আমার স্কোর সেখান থেকে কমে যায়। আবার ইমেজ সার্চিংও কিন্তু একটা বিষয় আছে। আবার ইমেজকে অপটিমাইজ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, আমি যদি কন্টেন্ট অপটিমাইজের জন্য আমাকে এসইও কন্টেন্ট লিখতে হবে, ইমেজকে অপটিমাইজ করতে হলে ইমেজের অল্ট ইনফরমেশন আমাকে দিতে হবে। কয়েক প্রকারের ইনফরমেশন, লাইক অপটিমাইজেশন কিন্তু কয়েক রকমের, ভিডিও অপটিমাইজ করতে হয়, টেক্সট অপটিমাইজ করতে হয়, ইমেজ অপটিমাইজ করতে হয়, রাইট? সো কন্টেন্ট, আমার পেজ কন্টেন্টে যা যা আসে তার উপর বেস করে কিন্তু অপটিমাইজেশনটা নির্ভরশীল। আমরা অলওয়েজ ম্যাক্সিমাম টাইমই কিন্তু করে থাকি কি টেক্সট অপটিমাইজেশন, বাট অপটিমাইজেশন যে আরও 2 প্রকার আছে সেটা কিন্তু আমরা জানিও না। আমাদের সাইটে যদি কোনো ইমেজ থাকে এবং সেটাকে যদি আমি অপটিমাইজ করতে চাই, আমাকে ইমেজ অপটিমাইজেশনে যেতে হবে এবং সবচেয়ে সহজ ইমেজ অপটিমাইজেশনটাই, ওই ইমেজটার অল্ট ইনফরমেশন দিয়ে ওই ইনফরমেশনটায় অল্টের মধ্যে যা লিখছি সেটা কিওয়ার্ড হিসেবে ইউজ করো এবং কিওয়ার্ডকে মার্কেটিং করলেই আমরা ওই ইমেজটার অপটিমাইজ হয়ে যাবে। ভিডিও অপটিমাইজেশন, আপনার সাইটে ভিডিও আছে, সেই ভিডিওগুলো সার্চ করা, সার্চ দিয়ে যেন আপনার ভিডিওগুলো চলে আসে, সেই অবস্থায় যদি আপনি নিয়ে যেতে চান, রাইট? সেই অবস্থায় যদি আপনি নিয়ে যেতে চান আপনার ভিডিওকে অপটিমাইজ করতে হবে। এই ভিডিও অপটিমাইজেশনের জন্য টেকনিক্স আমরা পরবর্তীতে বলবো, বাট একটা বিষয় একটু বলে নেই, সার্চ ইঞ্জিন গুগল এর প্রোডাক্ট কি? ইউটিউব। ইউটিউবের ভিডিওগুলোই সার্চ হয় গুগলের সার্চ ইঞ্জিনে। তার মানে আপনি যদি কোনো একটা ভিডিও ইউটিউবে না রাখেন, আপনার ওইটা অপটিমাইজেশন কখনোই হবে না। বুঝতে পেরেছেন? আর 3 হচ্ছে কি কন্টেন্ট, যার উপরে আমরা সবচেয়ে বেশি ফোকাস করি, কন্টেন্ট অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনের কন্টেন্ট অপটিমাইজেশনের উপরেই আমরা ম্যাক্সিমাম কেসে ফোকাস করে থাকি এবং ওই কন্টেন্ট অপটিমাইজেশনটাই আমরা করে থাকি আর কি। আচ্ছা, সো ইমেজ অপটিমাইজেশন বা ইমেজ নিয়ে কথা বলছিলাম। আপনি ইমেজের জন্য যদি আমরা বলি যে লাইক একটা জিনিস খেয়াল করেন যে আমি ইমেজে যাচ্ছি, ইমেজ সার্চ দিচ্ছি, টালার ট্রেনিং দিয়ে আমি কই গেল ইমেজটা, কই গেল ইমেজ, টালার ট্রেনিং এর ইমেজগুলো কিন্তু এখানে চলে আসে। যে যে ইমেজগুলো আমরা টালার ট্রেনিং এ ইউজ করেছিলাম সবগুলো হয়তো না, কিছু কিছু অন্য ওখান থেকেও আসছে, বাট টালার ট্রেনিং এর ইমেজগুলো কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে, যে যে জায়গাগুলোতে আমাদের টালার ট্রেনিং কিওয়ার্ডটা বসানো রয়েছে। যদি কোনো ইমেজের মধ্যে লাইক যদি আমার নাম দিয়েই সার্চ দেই, যদি কোনো ইমেজের মধ্যে আমার নামের কোনো ইমেজের মধ্যে এই শফিউল আলম, লাইক এনাদের ইমেজের নামের মধ্যে হয়তো এমডি শফিউল আলম লেখা আছে, তাদের ইমেজগুলো কিন্তু চলে আসে। খেয়াল করেছেন এত লোকের নামের কিওয়ার্ডের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের নামও কি শফিউল আলম? হ্যাঁ, তার ইমেজটাও কিন্তু চলে আসে। যদি ওয়েবে সার্চ দিই, ঠিক আছে, এখানে আসছে এবং ফেসবুক প্রোফাইলটাও চলে আসছে আর কি। টালার ট্রেনিংয়ে শফিউল আলমের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটাও কিন্তু চলে আসে কেউ যদি এমডি শফিউল আলম দিয়ে সার্চ দেয়। ভিডিও লিঙ্কডিনে এমডি শফিউল আলমের প্রোফাইল আরেকটা দেখি, এটা ফেসবুকটা, এটা অ্যাকচুয়ালি আমার না, অন্য আরেকজনের। কিছুই আসছে না, কারণ লোড হয় নাই। এই যে এখানে একটা ইমেজ কিন্তু
আমারটা দেখা যাচ্ছে, ঠিক আছে, লিঙ্কডইন প্রোফাইলটা এটা চলে আসে। আচ্ছা, যাই হোক, এই দুটা ভিন্ন জনের আর কি, যারা ফেসবুকে এই নামটা পেয়েছে তাদের। আচ্ছা, হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। $100, $100টা হচ্ছে, আমি একটু হিসেব করে দিই। আমি এখনকার কারেন্ট ভ্যালুটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করেন। ডলার রেট হিসেবে আপনি আমাকে একটু ক্লিয়ার করেন, আপনি কোন বিষয়টার জন্য ইয়েতে আছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, বলেন। আচ্ছা, অ্যাকচুয়ালি ডলার হিসেবে কনভার্ট করলে আপনি $100 এখানে অনলাইন ট্রানজ্যাকশন ফি আছে, সব মিলিয়ে আমরা কিন্তু পার ডলার হিসেবে 85 টাকা করে রাখি, ঠিক আছে। মোট আসে হচ্ছে 8,500। হ্যাঁ। কোথায়? হ্যাঁ, কোন বিষয়টাতে একটু আমাকে বলেন, মানে কোথায়, মানে কোথায় কম দেওয়া আছে? আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আপনি কোন সাইটটাতে দেখেছেন আমাকে একটু বলেন, আমি দেখে নিচ্ছি। আপনি কোন সাইটটাতে দেখেছেন? সরি, না না না, আমাদের ওয়েবসাইট না, বিডি কার্ড ইন্টারন্যাশনাল আমাদের ওয়েবসাইট না। এটাই অ্যাকচুয়ালি কনফিউশন হচ্ছে আমার, কিন্তু বিডি কার্ড ইন্টারন্যাশনাল তাহলা ট্রেনিং থেকে বলছি। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম, যে মেইনলি ফোকাসড হয় কি টাইটেলটা, তাই না? টাইটেলটা আমরা কোন পোর্শনে ছিলাম? ইমেজ সার্চিংয়ে ছিলাম, তাই না? ইমেজ সার্চিংয়ে ছিলাম, ইমেজ নিয়ে কথা বলছিলাম। ইমেজ সার্চিং আছে, এছাড়াও আছে কি, ইমেজ সার্চিং আছে, ভিডিও সার্চিং আছে। একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি ভিডিও দিয়ে সার্চ দিই, কোনো কিছু ভিডিও সার্চ করা হয়, কোঅর্ডিনেটর ট্রেনিং, কোঅর্ডিনেটর ট্রেনিংয়ে গুগল, যেহেতু এটা লিন্ডা ফার্স্ট এসেছে, google.com.bd দিলে কি আসবে? তাহলা ট্রেনিং ফার্স্ট আসবে। আমি যদি ভিডিও সার্চ দিই, সব কোথা থেকে আসছে? সব ইউটিউবে, রাইট? কোড টেক্সট প্লাস, এটাও একটা লিঙ্ক আছে, বাট সব আসছে। দেখেন, লিন্ডা থেকে আসলেও এটা যেটা হচ্ছে, যেটা ইয়েতেও আছে, ইউটিউবে আছে, এটা লিন্ডাতেও আছে, চলে আসছে। সকল ইউটিউবে রাখতে হয়, দেন সে অনুযায়ী আমাকে অপটিমাইজ করতে হয় আর কি। সো কন্টেন্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদের মেইনলি যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে এই যে 6টা পয়েন্ট, সে 6টা পয়েন্ট আমাদের ভালো মতো খেয়াল করতে হবে। সো কন্টেন্ট ভালো মতো লিখতে পারলে, আর আমরা যদি কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমরা অনেকখানি এগিয়ে যাব। কিওয়ার্ড অ্যানালাইটিক্যাল টুল যেটা আছে, সেটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাবো আর কি। গুগলের যে অ্যানালিটিক্স, গুগল অ্যাডওয়ার্ডস যেটা, সেখান থেকে কিওয়ার্ড অ্যানালাইসিস বা কিওয়ার্ড খুঁজে পাওয়া যায়, কীভাবে আপনি কিওয়ার্ড নিয়ে রিসার্চ করবেন বা
একটা কিওয়ার্ড কীভাবে আপনি সাজেস্ট করবেন। আপনি আপনার ক্লায়েন্টকে সাজেস্ট করবেন না, বা আপনি যখন কাজ করতে যাবেন আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আমার কিওয়ার্ডগুলো কী কী সেটা দেখাও। এখন যে বিষয়টা সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে যে এখানে যে 5 নম্বর পয়েন্ট আছে সেটা হচ্ছে কি হেডার ট্যাগস, রাইট? যে হেডার ট্যাগ আছে 5 নম্বর। আর আমরা যদি এই সাইট কন্টেন্টে যাই, এখানে খেয়াল করেন হেডার ট্যাগটা বারবার ইউজ করা হয়েছে। যখনই কোনো কন্টেন্ট তার উপরেই কি আমার হেডার ট্যাগ। সো হেডার ট্যাগটা অত্যন্ত ইম্পর্টেন্ট যখন আপনি কোনো কন্টেন্ট লিখতে চাচ্ছেন। কন্টেন্টের উপরে বা কন্টেন্টগুলোর মধ্যে কন্টেন্ট যখন লিখবেন অবশ্যই প্রত্যেকটা প্যারাগ্রাফের ওপরে যেন একটা সুন্দর করে হেডার দেয়া হয়। ওকে, আচ্ছা। আর লাস্ট যেটা 6 নম্বর, কিছুক্ষণ আগেই বলেছি যে হাইপার লিঙ্ক টেক্সট, ওখানে ইমেজ রাখা যাবে না। ক্লিয়ার? মানে অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি আমি ইমেজ লিঙ্ক কখনোই তৈরি করব না, অলওয়েজ করব কি হাইপার লিঙ্ক টেক্সট। এই 6টা পয়েন্ট ছিল অন পেজ ফ্যাক্টরের উপরে। আর অফ পেজ ফ্যাক্টরের উপরে আমার 2টা পয়েন্ট আছে, সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। অন্য কোনো সাইটে লিঙ্ক আছে সেখান থেকে আপনার কাছে চলে আসে লিঙ্ক পপুলারিটি বা অ্যাড ক্রেডিবিলিটিস। সেটা অ্যাকচুয়ালি অ্যাঙ্কর টেক্সট, মানে অ্যাঙ্কর টেক্সট হতে হবে এটা ম্যান্ডেটরি না, এটা ইমেজ লিঙ্কও হতে পারে। সো 1 নম্বর কি অ্যাঙ্কর টেক্সট, 2 নম্বর হচ্ছে লিঙ্ক পপুলারিটি। অ্যাঙ্কর টেক্সট দিস আমি কিছুক্ষণ আগে একটা ব্লগ সাইটে নিয়েছিলাম, shafilalam.blogspot.com। সো এই সাইটটাতে এই যে লিঙ্কগুলো আছে না, এটাকে বলা হচ্ছিল কি অ্যাঙ্কর লিঙ্ক, এবং এটা কিন্তু অফ পেজ ফ্যাক্টর। আমি অ্যাড হাবিব ইয়েটা দেন তো, ফ্ল্যাগটা দেন তো। কোনটা কার কোনটা একটু দেখেন, পেছনে নিচের দিকে সুইচ আছে একটা। এটা হচ্ছে একটা রেফারেল সাইট। এখান থেকে যখন লিঙ্ক যাবে এটা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে। তার মানে কোনো সাইটে যদি আমার সাইট লিঙ্কটা অ্যাঙ্কর আকারে থাকে, অফ পেজ ফ্যাক্টরে এটা অনেক বেশি প্রায়োরিটি পাবে। আমি বোঝাতে পেরেছি? মনে করেন আমি ব্লগ লিখছি, ব্লগের ভেতরে চট করে একটা লিঙ্ক লিখে দিলাম। আমি কোনো একটা নিউজ পোর্টালে নিউজ দিচ্ছি, নিউজের ভেতরে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম, ওখান থেকে ক্লিক করে যেন আমার সাইটে চলে আসতে পারে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো ওয়ে অফ পেজ ফ্যাক্টরের জন্য, রাইট? এই কারণে যেটা করা হয় যে ইমেল মার্কেটিং করা হয় কি ইমেল মার্কেটিং করা হয় কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, রাইট? ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, ওখানে সবগুলো কি হয় লিঙ্কের মাধ্যমে দেয়া হয়। ফোন কোথায় পাচ্ছে? দেলোয়ার, আচ্ছা। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সো ওই জায়গাগুলোতে সবচেয়ে ভালো ফোকাস পায় কি। ফোন আসছিল, আচ্ছা ঠিক আছে। সো ফোকাসড হয় কোনগুলো, যে টেক্সট লিঙ্ক যেগুলো। এই জন্যই আমরা বলছি যে অফ পেজ ফ্যাক্টরে 1 নম্বরে কি আছে অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক করা আছে। এই টেক্সট যেটাকে আমি সিলেক্ট করে রেখেছি এটাকে বলা হচ্ছে কি অ্যাঙ্কর টেক্সট, যাতে ক্লিক করলে সরাসরি চলে যায় কোথায় ওই সাইটের ওই পার্টিকুলার পেজে। আর 2 নম্বরে বলা হচ্ছিল কি অ্যাডস ক্রেডিবিলিটিস, লিঙ্ক পপুলারিটি। এটা হচ্ছে এরকম যে লাইক আমি কোনো একটা সাইট অ্যাপোলো হাসপাতাল, কিভাবে নেবে? বিকাশে।
এই যে সাইটগুলোতে সাইট বাদ দিয়ে যে অ্যাডগুলো আসছে, সাইট বাদ দিয়ে যে অ্যাডগুলো আসছে, এবং এই অ্যাডের উপরে ক্লিক করলে কি হবে, লিঙ্কে চলে যাবে, সাইটে চলে যাবে। এটাকে বলা হচ্ছে কি অ্যাড ক্রেডিবিলিটিস। সো অফ পেজ ফ্যাক্টরে আমি আমার সাইটকে দুইভাবে পপুলার করতে পারি। এক হচ্ছে অ্যাঙ্করিং টেক্সট, যেটাকে মানে বলে থাকে কি ব্যাকলিংস। অনেকে কি সাইট ব্যাকলিংস করতে বলে না, যে বিভিন্ন ফোরামে পোস্ট করো, বিভিন্ন সাইটে পোস্ট করো, বিভিন্ন ডিরেক্টরিতে পোস্ট করো, করে করে সাইটের পপুলারিটি বাড়াও। এটাই কিন্তু এক নম্বর। আর সাইট পপুলারিটি আপনি ব্যাকলিং যদি লাইক 1000 লাখস 10,000 20,000 50,000 ব্যাকলিংস করেন, অটোমেটিক ওই সাইটটা কিন্তু সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে চলে আসবে। বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। তাহলে এটা হচ্ছিল কি আমার অ্যাড ক্রেডিবিলিটি, রাইট? সো এই অ্যাড ক্রেডিবিলিটিসটাকে আমাকে যদি বাড়াতে হয়, তাহলে আমাকে বিভিন্ন সাইটে যেগুলো হাই র্যাঙ্কিং ওয়েবসাইট, তাদের সেখানে গিয়ে অ্যাড আমাকে দিয়ে আসতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে ওই ফার্স্ট হচ্ছিল কি অ্যাঙ্কর টেক্সট, এবং অ্যাঙ্কর টেক্সটটা এমন কোনো সাইটে রাখা যাবে না সে সাইটটা হচ্ছে ব্ল্যাক লিস্টেড। এটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। অনেক ব্ল্যাক লিস্টেড সাইট আছে, যে সাইটগুলোতে গিয়ে আপনি টেক্সট হয়তো টেক্সট আকারে লিঙ্ক দিতে পারেন। আপনাকে অবশ্যই দেখতে হবে যে সাইটটা ব্ল্যাক লিস্টেড কিনা। ওকে, সো ব্ল্যাক লিস্টেড চেকার বলে ওয়েবসাইট আছে, আপনি ব্ল্যাক লিস্টেড চেকার ওয়েবসাইটে গিয়ে দেন আপনি ওই সাইটের লিঙ্কগুলো দেবেন, আদারওয়াইজ নট। ঠিক আছে? আমি হ্যাঁ আগে চেক করতে হবে যেটা ব্ল্যাক লিস্টেড কিনা। সো ওই বিষয়টা নিয়ে আমি এখন কিছুক্ষণের একটা ব্রেক দিচ্ছি, 10 মিনিট একটা ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে এসে কথা বলছি। ঠিক আছে? এই লিস্টে আমরা ফার্স্ট ডেতে দেখেছি যে স্লাইডারটা আছে, এটা অনেক ভেরিয়েশন এসেছে, অনেক চেঞ্জ এসেছে, তাই না? প্রথম দিনে আমি দেখিয়েছি সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে যে সার্চ ইঞ্জিনগুলো নিয়ে বলা হচ্ছে, এগুলো সবই আছে। এখানে নতুন করে যোগ হবে কি আমাদের বাইদুর নামটা, তাই না? চাইনিজ সার্চ ইঞ্জিন বাইদুর নামটা। ইনস্ট্যান্ট র্যাঙ্ক মিটার নিয়ে গতদিন লাস্টের দিকে আমি কথা বলেছিলাম, একটা ছোট অ্যাসাইনমেন্টও দিয়েছিলাম। আপনারা ইনস্ট্যান্ট র্যাঙ্ক মিটারটাতে এখন একটু যান, এই সাইটটাতে যান। এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখায় আর কি, instantRankMeter.com এই সাইটটাতে আপনারা যান। আমি ডোমেন নেম লিখছি, এখানে বলছি আইটি ট্রেনিং বাংলাদেশ, রাইট? এটা একটা কিওয়ার্ড দিলাম, আমি ডোমেন নেম লিখলাম, কিওয়ার্ড দিলাম, গুগল, ইয়াহু, বিং তিনটাতেই আমি দেখতে বললাম international.com .bd কোথায়? এই যে .com.bd তে, ঠিক আছে? .com.bd তে দেখছি। তারপরে আমরা র্যাঙ্কিং চেক করব। গুগলে 1, ইয়াহুতে 2, বিংয়ে 3। ঠিক আছে, আমার অবস্থাটা সে সরাসরি দেখিয়ে দিচ্ছে এই কিওয়ার্ডের উপর বেস করে আমার অবস্থান কি। আমরা যদি এটা প্র্যাকটিক্যাল টেস্টও করি, ইয়াহুতে যায়,
দিকে যদি সার্চ দেই আইটি ট্রেনিং বাংলাদেশ, ডিএনএস নাই, আমাদের ডিএনএসটা কত সাদ্দাম? এটা অ্যাডস আর কি, উপরেরটা অ্যাড, এটা রেজাল্ট 1 2 3 4, সার্চ ইঞ্জিনে 4 দেখাচ্ছে এটাকে। yahoo.com .bd আছে নাই, yahoo.com.bd কিন্তু নাই, শুধু কি আছে ইয়াহু, বিং, ঠিকই দেখাচ্ছে। ঠিক আছে, আইটি ট্রেনিং বাংলাদেশ আমাদের তালা ট্রেনিংটাকে কিন্তু 2 নম্বরেই দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, সো এই সাইট থেকে আমি কিন্তু কিওয়ার্ড বেসিসে কোন কিওয়ার্ডের কি অবস্থা সেটা কিন্তু আমি বুঝতে পারি বা জানতে পারি। আমার কম্পিটিটরদের অ্যাড্রেস ধরে ধরেও আমি কিন্তু একটা রিপোর্ট জেনারেট করতে পারি। সো আমার যদি কম্পিটিটর বিডি জবস হয়, বেসিস হয়, সেক্ষেত্রে আমার কিওয়ার্ডের ওপর বেস করে সে কোন অবস্থায় আছে, আমি কোন অবস্থায় আছি, সেটা কিন্তু আমি খুব সহজেই জানতে পারি। বুঝতে পেরেছি? সো ইনস্ট্যান্ট র্যাঙ্ক পিটারটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা লিঙ্ক, সেটা আমরা রিজার্ভ করে রাখবো এবং মনে রাখবো। সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা নিয়ে যদি একটু কথা বলি। সার্চ ইঞ্জিন মূলত সাইটের কোড নিয়ে কাজ করে থাকে, HTML নিয়ে কাজ করে। যখন সাইটে আসে সে পুরো পেজ যখন ভিজিট করে, আমাকে এসইও র্যাঙ্কিং বলে একটা বিষয় আছে না, দেখিয়েছিলাম ফার্স্ট ডেতে, alexa.com, হ্যাঁ, ডোমেইন টুলস থেকে, ডোমেইন টুলস, হুইসে যদি যাই, তালা ট্রেনিং, হুইস লুকআপটা আমাকে দেখাচ্ছে এবং সবার শেষে আমাকে এসইও স্কোরটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। সার্চ ইঞ্জিন কিভাবে আমার সাইটটাকে দেখে, সে শুধুই দেখে HTML, অনেক সুন্দর ডিজাইন, হ্যাঁ, অনেক সুন্দর ফাংশনালিটি, সব কিছুই ভালো, বাট HTML এর ভেতরেই গলদ আছে, বা HTML এর রুলস রেগুলেশন মেনে সে কাজটা করে নাই, রাইট? HTML এর এন্ডের অনেক বেশি এরর আছে। আমি এরর কিভাবে চেক করতে হয় সেটা দেখিয়েছিলাম না, সব কিছু মেনে সে কোড করে নাই।
সো আমাকে একটু দেখাচ্ছে, এভাবে বলছে যে সার্চ ইঞ্জিন ইউজ প্রোগ্রামস কল স্পাইডার অর বুটস টু সার্চ দ্য ইন্টারনেট অ্যান্ড document their findings. Spiders firstly go to a web page and analytics it. It then move onto any pages that link for the current pages. হ্যাঁ, সে কি করছে, সার্চ ইঞ্জিনে যারা আসে তাদেরকে স্পাইডার বলা হচ্ছে আর বুটস বলা হচ্ছে। কিছুক্ষণ আগে আমি বলেছি স্পাইডার ওয়েব পেজকে গো থ্রু করে এবং অ্যানালাইসিস করে। আবার যে সে যখন মুভ করে একটা পেজে যখন ভিজিট করছে, ওই পেজের সাথে যদি অন্য কোনো পেজের লিঙ্ক থাকে সেই পেজগুলোও সে ভিজিট করে। তার মানে সে কিন্তু ফাংশনালিটি নিয়ে ওরিড না, সে কিন্তু সুন্দর ডিজাইন নিয়ে ওরিড না, সে দেখছে কি শুধু সাইট এবং সাইটের লিঙ্ক। আমরা যেভাবে পেজগুলো দেখি সেভাবে কিন্তু সার্চ ইঞ্জিন ওই পেজগুলোকে দেখে না। সার্চ Spider do not see a page like human do, as it cannot describe an image to tell you how pretty a site looks, right? আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি যে সাইটটা দেখতে যত সুন্দরই হোক না কেন, স্পাইডারের কাছে সেটা মুখ্য বিষয় নয়। সে সাইটটাকে দেখবে এভাবে যদি তার মূল ডিজাইন হয় এরকম, লাইক আমাদের তালা ট্রেনিং এর প্রিভিয়াস ভিউ, ফার্স্ট ভিউ ছিল এরকম, রাইট? সে দেখতো কিভাবে, ঠিক এভাবে, উইদাউট সিএসএস। সো আমি আমাদের তালা ট্রেনিংটা যেভাবে দেখি দিস, এটা হচ্ছে আমাদের তালা ট্রেনিং। আমি যদি বুটসের কথা বলি বা স্পাইডারের কথা বলি, তাহলে স্পাইডার দেখবে এভাবে, বোঝাতে পেরেছি? উইদাউট সিএসএস। ওকে, সো সার্চ ইঞ্জিনের কাছে সুন্দর ডিজাইন বা অধিক ফাংশনালিটি বড় ইস্যু না, তার কাছে ইস্যু হচ্ছে কি কারেক্ট HTML এবং HTML হাইপারলিংকস। ওকে, সো সিএসএস এর মাধ্যমে আমাদের যেটা দেখতে হবে। আচ্ছা, এই লুকটাই আমরা দিচ্ছিলাম। সো HTML CSS এটা কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে এখানে কথা বলা হয়েছে, এবং কোন কোন ট্যাগগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়েও এখানে কথা বলা হয়েছে। এবং কিওয়ার্ডের জন্য আমরা এই যে লিঙ্কটা আছে adwords.google.com এ যাব। আপনারা সবাই সার্চ ইঞ্জিন গুগলে যান, ওখানে গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে সার্চ দেন। ইয়ে শুরুতেই চলে আসছে। আমি যদি ওয়েব সার্চ দিই google.com/adwords, এখানে যাবেন গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? হ্যাঁ, আপনি জিমেলের অ্যাকাউন্ট আছে না? আপনার আছে জিমেলের অ্যাকাউন্ট? জিমেলে আগে লগ ইন করেন, তারপরে এই গুগল অ্যানালিটিক্স কিওয়ার্ড প্ল্যানার খুললে, আমি যেহেতু জিমেলে লগ ইন আছি, কিওয়ার্ড প্ল্যানার খুললে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এই যে এখানে বলা হচ্ছে সাইন ইন টু অ্যাডওয়ার্ডস। আমার যেহেতু লগ ইন করাই আছে, আমার ইনফরমেশনগুলো চলে আসছে, আমি সাইন ইন করে নিচ্ছি। যদি কোনো ডায়লগ আসে অ্যালাউ করে দেবেন। ঢুকেছে কিওয়ার্ড প্ল্যানারে?
এই জায়গায় আসতে পেরেছেন কিনা? লগ ইন হয়েছে? লগ ইন করেন। আসে নাই? এটা আসছে? এইটা আসছে কিনা, টুলসে আছেন কিনা? কিওয়ার্ড প্ল্যানার। Search for new keyword, use a phrase, website or category. Multiply keyword list to get new keywords. ঠিক আছে, এখানে দুইটা বার সার্চ ফর নিউ কিওয়ার্ড ইউজিং ফ্রেজ, ওয়েবসাইট অর ক্যাটাগরি। আবার মাল্টিপ্লাই কিওয়ার্ড লিস্ট টু গেট নিউ কিওয়ার্ডস। এখান থেকে আমি কিছু কিওয়ার্ড নিতে পারি প্ল্যান করার জন্য, যে আমি কিওয়ার্ড প্ল্যানিং করবো, সো কিভাবে কিওয়ার্ড নিতে পারি। আর মাল্টিপ্লাই কিওয়ার্ড লিস্ট টু গেট এ নিউ কিওয়ার্ড, সেটাও হতে পারে। ক্লিক করেন। প্রোডাক্ট এবং সার্ভিস বলছি। ট্রেনিং, online training, corporate training। এই যে তিনটা কিওয়ার্ড দিলাম। লিডিং পেজ, taalatraining.com। আমার ক্যাটাগরি ট্রেনিং, এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমি এডুকেশন অ্যান্ড ট্রেনিং দিলাম। বাংলাদেশ, তাই না? আমি কিন্তু বাংলাদেশ কান্ট্রি হিসেবে বাংলাদেশকে সিলেক্ট করেছে। বাংলাদেশের বেসিসে যদি চাই, আমি আরও যদি বলি ইউনাইটেড স্টেট, আমি অ্যাড করে নিচ্ছি।
তার সেই মার্কেটটাও আমি দখল করতে চাচ্ছি, সেখানেও আমার কিওয়ার্ডগুলো দরকার। ইউনাইটেড কিংডম, এটাকেও আমি অ্যাড করে নিচ্ছি, রাইট? ফর এক্সাম্পল আমি 3টাকে অ্যাড করে নিলাম। সেভ। ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, বাংলাদেশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে গুগল অ্যান্ড সার্চ পার্টনার্স। হ্যাঁ, গুগল এবং তার সার্চ পার্টনার থাকবে। নেগেটিভ কিওয়ার্ড, আপনি এখানে নেগেটিভ কিওয়ার্ড কিন্তু দিয়ে দিতে পারেন যে এগুলো আমি চাচ্ছি না, এটা আপাতত ব্ল্যাঙ্ক রাখাই ভালো। কিওয়ার্ড ফিল্টারিং, অ্যাভারেজ মান্থলি সার্চ গ্রেটার দ্যান আমি বলছি 50। সাজেস্ট বিড, অ্যাড ইমপ্রেশন, শেয়ার, এগুলো আমি কোনো কিছুই দিচ্ছি না। কম্পিটিশন কি? হাই কম্পিটিশন, মিড কম্পিটিশন, লো কম্পিটিশন। আমি যে কোনো কম্পিটিশনের জন্য কিওয়ার্ড চাচ্ছি। আমি কি ধরনের কিওয়ার্ড চাচ্ছি? হাইলি কম্পিটিটিভ নাকি মিডিয়াম কম্পিটিটিভ নাকি লো কম্পিটিশনের? আমরা কিন্তু যখন ক্লায়েন্টের কাজ করব তখন মিডিয়াম কম্পিটিটিভ নিয়ে কাজ করব, 2-1টা কিওয়ার্ড দিব হাইলি কম্পিটিটিভ। 6টা কিওয়ার্ড যদি হয় তার মধ্যে লো কম্পিটিশনে থাকবে অবশ্যই 1টা, 3টা মিডিয়াম আর 2টা হাই। 2টা দিয়ে সে রেভিনিউ জেনারেট করবে। আর লো দিয়ে আমি যখন লো কম্পিটিটিভ হবে, লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা দিয়ে কিন্তু খুব দ্রুত আমি সার্চ ইঞ্জিনে তাকে এনে দিতে পারবো, এবং আমি আমার ওই যে ক্লায়েন্টের সঙ্গে যে রিকোয়ারমেন্ট, যে 3 মাসের মধ্যে যদি সার্চ ইঞ্জিনে না আসে আমাকে তো সে পেমেন্ট করবে না। আমাকে পেমেন্টটা নেওয়ার জন্য কিন্তু অ্যাটলিস্ট একটা কিওয়ার্ড এমনভাবে প্লেস করতে হবে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে সে সার্চ ইঞ্জিনে, লো কম্পিটিশন যেহেতু, সে উপরের দিকে চলে আসে। বোঝা যাচ্ছে? লোটাও চেক করছে। কিওয়ার্ড অপশনস, only show ideas closely related to my search item. The keyword option আমি show keyword in my account, show keyword in my plan, show adult keyword, এটা অফ থাকুক, আমি অন করে নিচ্ছি যে only show ideas closely related to my search item। অথবা আমি বেশি রেজাল্ট পাওয়ার জন্য এটাকেও অফ করে রাখছি, কিওয়ার্ড অপশনটাকে আমি আপাতত অফই রাখছি। কিওয়ার্ড টু ইনক্লুড, only keyword include keywords contain the following terms। আমি এখান থেকে দিয়ে দিতে পারি যে কোন কোন টার্মগুলো সে ইনক্লুড করবে। আমি যদি বলে দেয় আমাকে শুধু কিওয়ার্ড দেবে এই টার্মগুলো দিয়ে, যার মধ্যে অলওয়েজ ট্রেনিং কথাটা থাকবে, ফর এক্সাম্পল এটা থাকবে সব, যদি সেটা দিয়ে দেন তাহলে ওই কিওয়ার্ডগুলোকেই নিয়ে আসবে যেগুলোর নামের মধ্যে শুধু কি আছে? ট্রেনিং কথাটা আছে। এটাকে অফ রাখছি। গেট আইডিয়া বলছি, লোড হচ্ছে। দেখেন অনেকগুলো কিওয়ার্ড এসেছে। অ্যাভারেজ মান্থলি সার্চ কতগুলো, এবং এর মধ্যে কিছু আছে হাই, কিছু আছে লো, রাইট? দেখেন কিছু আছে হাই, কিছু আছে মিডিয়াম, কিছু আছে লো। 30টা রেকর্ড এই পেজে দেখাচ্ছে। আমি যদি টোটালটাকে এই কিওয়ার্ডগুলোকে যদি নিয়ে নিতে চাই, আমাকে সাজেশন দিয়েছে কি কি কিওয়ার্ড আপনি দিতে পারেন। হ্যাঁ, কি কি কিওয়ার্ড আপনি দিতে পারেন। আমি কি লিখেছিলাম? আইটি ট্রেনিং বাংলাদেশ, এরকম লিখেছিলাম না? ওই ফ্রেজের ওপর বেস করে আমাদের ওয়েবসাইট কি অনলাইন ট্রেনিং, আইটি ট্রেনিং, অনলাইন ট্রেনিং আর কর্পোরেট ট্রেনিং, 3টা সাজেশন দিয়ে দিয়েছিলাম। আমাদের সাইটের নাম ছিল কি? talatraining.com। তার উপর সে আমার সাইট রিসার্চ করেছে, রিসার্চ করে এই কিওয়ার্ডগুলো দেওয়ার জন্য আমাকে সাজেস্ট করেছে। বোঝা যাচ্ছে? সেই কিওয়ার্ডগুলো আমরা যদি নিয়ে নেই, মনে করেন আমি কিওয়ার্ডগুলো ডাউনলোড করে নিব, এই যে ডাউনলোড আছে না, এই যে কিওয়ার্ড আইডিয়াতে যদি যান, সাজেস্টেড বিড হচ্ছে যে আপনি যদি এই
কিওয়ার্ডগুলো দিয়ে মার্কেটিং করতে চান তাহলে এত ডলারের আপনি মার্কেটিং করতে পারেন, তাহলে চলে আসবে। এত ডলার দিয়ে যদি আপনি মার্কেটিং করেন, এটা পে পার ক্লিক বলে একটা বিষয় আছে, ওটা নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো। এই সময় এই সাজেস্টেড বিটটা কাজে লাগবে। সে আমাকে কিওয়ার্ড আইডিয়া দিয়েছে 739টা কিওয়ার্ড দিয়েছে, রাইট। কিওয়ার্ডের গ্রুপ দিয়েছে, অ্যাড গ্রুপ আইডিয়া দিয়েছে 52, ঠিক আছে। সো আমি কিওয়ার্ড আইডিয়া যদি নিয়ে নেই, আমি কিওয়ার্ডগুলো যদি পিক করতে চাই এবং লো হাই রেট এগুলো যদি জানতে চাই, আমি এটাকে কিওয়ার্ড আইডিয়া বলে আমি যদি ডাউনলোড বলি, এক্সেল ফাইলে আমি যদি ডাউনলোড করি, কি বলছে, হিস্টোরিক্যাল স্ট্যাটিস্টিক্স। সেভ ফাইল, এই যে আমার ডাউনলোড হয়েছে এক্সেলে। সো আমরা ফাইলটা পেয়ে যাব। তাহলে কিভাবে একটা কিওয়ার্ড প্ল্যান করতে হয় এবং কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করব সেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। বাট কীভাবে কিওয়ার্ড বের করে নিয়ে আসতে হয় সেটা তো আমরা জানলাম। আমাদের কিন্তু হাজার হাজার মানে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে কিওয়ার্ড বানানোর দরকার নেই, রাইট। কিওয়ার্ডগুলো সে বানিয়ে দিচ্ছে কে, এবং মান্থলি কত সার্চ হচ্ছে সেটাও সে আমাকে বলে দিচ্ছে ওই কিওয়ার্ড দিয়ে। মান্থলি সার্চ কত হচ্ছে, ওই 2014 থেকে শুরু করে এই সেগমেন্ট ওয়াইজ সার্চ কত হয়েছে সেটাও কিন্তু আমি দেখে নিতে পারি, ঠিক আছে। এই সাজেশন থেকে কিওয়ার্ডগুলো আমার হাতে চলে আসছে, আমি কিন্তু এটাকে অ্যানালাইসিস করতে পারবো যে কোন কিওয়ার্ডগুলো আমি দিতে পারবো, কোন কিওয়ার্ডগুলো আমি দিতে পারবো না। আবার কোন কিওয়ার্ডগুলো ক্লায়েন্টকে আমি বলতে পারবো যে আপনার সাইটের জন্য এই কিওয়ার্ডগুলো ফ্রুটফুল। সে যদি আমাকে সাজেশন দেয় 4-5টা, আমি সেটা কিন্তু প্ল্যান করবো যে এর ওপর বেস করে আমি কোন কোন কিওয়ার্ডগুলো কাকে দিতে পারি। বোঝা যাচ্ছে? সো আপনাকে কিন্তু অনেক বেশি ব্রেন খাটানোর দরকার নেই যে আমার এই সাইটের জন্য কি কিওয়ার্ড হতে পারে। আমি জাস্ট প্ল্যানারে আসবো, তার জানা মতে কিছু কিওয়ার্ড দিব এবং দিব, এখান থেকে আমি হাজারো কিওয়ার্ড সাজেশন পাবো, তাকে 2-4টা বা 6টা-5টা কিওয়ার্ড তাকে আমি বলে দিব। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? নেই, গুড। তাহলে আমরা নেক্সট ক্লাসে পরবর্তী স্টেপ নিয়ে কথাবার্তা বলবো।